ওয়েলকাম টু সহজি স্টাডি চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ইতিহাস ক্লাস 5 নম্বর ক্লাস নিয়ে। এর আগে 4খানা ক্লাস আমাদের হয়েছে, যারা দেখনি তারা অবশ্যই দেখবে। ইতিহাস ক্লাসের ধারাবাহিকতা মেনেই কিন্তু আমরা ক্লাসটা করছি। যারা দেখনি মাঝখান থেকে দেখলে কিন্তু তাদের যদি সমস্যা হয়, প্রথম থেকে অবশ্যই ভিডিওগুলো দেখে এসে তারপর 5 নম্বর ক্লাস দেখবে। আর একটা বড় ব্যাপার যেটা হচ্ছে, আমাদের ডব্লিউবিপিএসসি, ডব্লিউবিপি, কেপি এবং আরআরবি গ্রুপ সিডির জন্য আমাদের যে সমস্ত পরীক্ষার উপযোগী প্রশ্ন এবং বিভিন্ন ক্লাসগুলো কিন্তু আমাদের রয়েছে ইউটিউব চ্যানেলে, তারা অবশ্যই ক্লাসগুলো দেখবে। এছাড়া আমাদের ইতিহাস ক্লাসের স্পেশালি ইতিহাস ক্লাসে আমরা কিন্তু ডেসক্রিপটিভভাবে আমরা আলোচনা করছি এবং তার শেষে পরীক্ষায় আসা উপযোগী প্রশ্নগুলো কিন্তু আমরা আলোচনা করছি। তোমরা অবশ্যই দেখবে ক্লাসটা অবশ্যই কন্টিনিউ করবে। এবং প্লেলিস্ট রয়েছে আমাদের ইউটিউবে, প্লেলিস্টে আমাদের ইতিহাস ক্লাসটা প্লেলিস্ট হিসাবে দেওয়া রয়েছে, সেখানে পরপর ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। চলো আজকে শুরু করি। ইতিহাস 5 নম্বর ক্লাসে আমরা এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম মৌর্য সাম্রাজ্যের কিছুটা ভাগ, অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব চন্দ্রগুপ্ত মৌর্যের পর। চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর তার পুত্র বিন্দুসার কিন্তু সিংহাসনে আরোহণ করেছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর তার পুত্র ছিলেন বিন্দুসার। বিম্বিসার ছিল হর্যঙ্ক বংশের প্রথম রাজা। বিম্বিসারের সাথে বিন্দুসার গোলালে কিন্তু সমস্যা হবে। তাহলে বিন্দুসার চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র এবং তিনি সিংহাসন আরোহণ করেন। তার উপাধি ছিল অমিত্রাঘাত। তার উপাধি কি ছিল? অমিত্রাঘাত ছিল তার উপাধি। তাহলে বিন্দুসারের উপাধি ছিল অমিত্রাঘাত, এটা কিন্তু মনে রাখবে। বিন্দুসারের মৃত্যুর পর তার পুত্র অশোক সিংহাসনে বসে, সিংহাসনে আরোহণ করে। এই অশোক ছিলেন মৌর্য যুগের সর্বশ্রেষ্ঠ সম্রাট ছিলেন এবং খুবই জনপ্রিয় সম্রাট ছিলেন অশোক। বৌদ্ধ গ্রন্থ দিব্যবদান ও সিংহলী গ্রন্থ মহাবংশতে অশোকের সম্পর্কে বলা হয়েছে। তাহলে বৌদ্ধ কোন কোন গ্রন্থ? দিব্যবদান ও সিংহলী গ্রন্থ মহাবংশতে কিন্তু অশোক সম্পর্কে বলা হয়েছে। তাহলে বৌদ্ধ গ্রন্থ কোন? দিব্যবদান ও সিংহলী গ্রন্থ মহাবংশতে অশোকের সম্পর্কে কিন্তু বলা হয়েছে। তারপর দেখো, অশোককে কিন্তু চণ্ডাশোক বলা হতো। কারণ কি? বিভিন্ন কথিত আছে যে তিনি 99 জন ভ্রাতাকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন। যদিও এটা মতবিরোধ রয়েছে, তবুও এটা কথিত রয়েছে যে অশোককে চণ্ডাশোক এই কারণে বলা হয় কারণ তিনি 99 জন ভাইকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন। এবং 260 খ্রিস্টপূর্বাব্দে মতান্তরে 261 খ্রিস্টপূর্বাব্দে তিনি সুবর্ণরেখা নদী থেকে গোদাবরী নদী পর্যন্ত কিছু অংশ নিয়ে কলিঙ্গ রাজ্য তিনি জয় করেছিলেন এবং কলিঙ্গ যুদ্ধ হয়েছিল দয়া নামক নদীর তীরে। এটা মনে রাখবে, দয়া নামক নদীর তীরে কিন্তু কলিঙ্গ যুদ্ধ হয়েছিল এবং কলিঙ্গ যুদ্ধের পর অশোকের মধ্যে এক বিরাট পরিবর্তন চলে আসে। আগে তিনি শিবের উপাসক ছিলেন এবং পরে এই কলিঙ্গ যুদ্ধের পরে হতাহতের সংখ্যা এবং ক্ষয়ক্ষতির সংখ্যা তার মনে ব্যাপক প্রভাব ফেলেছিল। অনেক ঐতিহাসিক মনে করে যে এরকম কোনো ব্যাপার না, তার রাজ্য আর বাড়ানোর দরকার ছিল না, ওই কারণে তিনি পরিবর্তন হয়েছিলেন। তবুও কথিত রয়েছে যে তিনি ব্যাপক পরিবর্তনের কারণে তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন এবং বৌদ্ধ ধর্মকে বিশ্ব ধর্মে তিনি রূপান্তর করেছিলেন এই অশোক। অশোক তার ধর্ম প্রচারের জন্য এর উদ্দেশ্যে তিনি বিহার যাত্রা অর্থাৎ শিকার ও ভ্রমণ বন্ধ করে দিয়ে তার পরিবর্তে তিনি ধর্মযাত্রা শুরু করে। অর্থাৎ আগেকার সম্রাট যারা ছিল তারা শিকার যাত্রা ভ্রমণ তারা করত এবং সেগুলো তিনি বন্ধ করে দিয়ে সেখান থেকে তিনি ধর্মযাত্রা শুরু করে। তিনি ধর্মপ্রচারের এক নতুন যুগের তিনি সূত্রপাত করেছিলেন। এবং বারবার বলছি যেটা কলিঙ্গ যুদ্ধের পর কিন্তু তার মধ্যে এক বিরাট পরিবর্তন আসে। তারপরে দেখো, প্রজাদের মধ্যে ধর্মবোধ জাগ্রত করার উদ্দেশ্যে তিনি হস্তি দর্শনা, বিমান দর্শনা, অগ্নিখণ্ডানী প্রভৃতি অলৌকিক দৃশ্য তিনি দেখাতেন।
দেখাতেন তিনি প্রজাদের মধ্যে ধর্মবোধ জাগ্রত করার উদ্দেশ্যে। তিনি ধর্ম মহামাত্র নামে এক বিশেষ শ্রেণীর কর্মচারী নিযুক্ত করেছিলেন। তাহলে ধর্ম মহামাত্র নামে এক বিশেষ শ্রেণীর কর্মচারী তিনি নিযুক্ত করেছিলেন, যার ফলে তিনি ধর্ম প্রচারের তার উদ্দেশ্য ছিল ভগবান বুদ্ধের বাণী প্রচার করা এবং প্রজাদের মধ্যে এর উদ্দেশ্য ছিল বুদ্ধের বাণী প্রচার করা। তাহলে একটা সম্রাট এক বিশেষ শ্রেণীর কর্মচারী নিযুক্ত করছেন ভগবান বুদ্ধের বাণী প্রচার করা, তার মধ্যে কি ধরনের পরিবর্তন এসেছিল। আবারও বলছি যে আমাদের সহজ স্টাডি চ্যানেলে অনলাইন ম্যাথের ব্যাচ শুরু হয়েছে একদম 0 থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। যারা দেখোনি বা যারা এখনও জয়েন করোনি এই আমাদের পেইড ব্যাচে, তারা অবশ্যই জয়েন করে নেবে। একদম কমফোর্টেবল প্রাইস রয়েছে এবং আমাদের এই নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে অবশ্যই যোগাযোগ করে তারপরে কিন্তু ভর্তি হয়ে যাবে। যারা ম্যাথে একদম দুর্বল রয়েছে তাদের একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত তাদের লেভেলটা তৈরি করতে গেলে আমাদের এই চ্যানেলে বা আমাদের এই পেইড ব্যাচে কিন্তু অবশ্যই জয়েন হতে হবে। তারপরে দেখো অশোকের পঞ্চম শিলালিপিতে ধর্ম মহামাত্রদের কাজের বিশদ তালিকা রয়েছে। তাহলে ধর্ম মহামাত্রদের কাজের তালিকা কোথায় রয়েছে? পঞ্চম শিলালিপিতে। মনে থাকবে পঞ্চম শিলালিপিতে ধর্ম মহামাত্রদের কাজ কিন্তু বিশদ তালিকা কিন্তু রয়েছে। তারপর দেখো সম্রাট অশোকের সময় পাটলিপুত্রে তৃতীয় বৌদ্ধ সঙ্গীতের অধিবেশন অনুষ্ঠিত হয়। এর আগে আমরা যখন পড়েছিলাম যে বৌদ্ধ সঙ্গীতের তৃতীয় বৌদ্ধ সঙ্গীত হয়েছিল সম্রাট অশোকের সময়। কোথায় হয়েছিল? পাটলিপুত্র নগরীতে তৃতীয় বৌদ্ধ সঙ্গীতে অনুষ্ঠিত হয়েছিল। তারপর দেখো ওয়েলফেয়ার স্টেট বা জনকল্যাণমুখী রাষ্ট্রের আদর্শ কিন্তু তুলে ধরেন সম্রাট অশোক। ওয়েলফেয়ার স্টেটের আদর্শ কিন্তু তিনি তুলে ধরেছিলেন। তিনি চেয়েছিলেন যে সব প্রজাই তার মতো মানে উদার বা বৌদ্ধ ধর্ম অনুরাগী হয়, সেই কারণে তিনি বিভিন্ন জনকল্যাণমূলক কাজ তিনি করেছিলেন। তিনি নিষ্ঠাবান, ব্যক্তিগত জীবনে যেমন নিষ্ঠাবান ছিলেন তেমন বৌদ্ধ ধর্মের প্রতিটি অনুশাসন তিনি অক্ষরে অক্ষরে পালন করতেন। তার ব্যক্তি জীবন এবং পালনীয় এবং জনসাধারণের মধ্যে শিলালিপির মাধ্যমে ধর্মপ্রচার এগুলো তিনি করছিলেন ওই কলিঙ্গ যুদ্ধের পর। তারপরে দেখো তিনি ঘোষণা করেন সব মনীষে পজামমা, অর্থাৎ সব মানুষই আমার সন্তান। সব মানুষই আমার সন্তান এই কথাটা বলেছিলেন কে? সম্রাট অশোক বলেছিলেন। তিনি ঘোষণা করেছিলেন সব মনীষেক পজামমা, অর্থাৎ সব মানুষই কিন্তু আমার সন্তান। তিনি আরও বলেছিলেন যে আমি যা কিছু করেছি তার একমাত্র উদ্দেশ্য হলো ইহজগৎ ও পরজগতে তাদেরকে সুখী করা। কাদেরকে সুখী করা? প্রজাদেরকে সুখী করা। এগুলো তিনি বলেছিলেন এবং তিনি বিভিন্ন পান্থশালা নির্মাণ করেছিলেন, চিকিৎসালয় স্থাপন করেছিলেন, পশু হত্যা বন্ধ করেছিলেন, বিভিন্ন ঔষধি চারাগাছ তিনি রোপণ করেছিলেন এবং তিনি মানুষ পশুকারের উপকার আসে বিভিন্ন ধরনের কাজকর্ম তিনি করেছিলেন। দেখো সম্রাট অশোকের ধর্মপ্রচারের ফলে পালি ভাষা কিন্তু সর্বভারতীয় ভাষায় পরিণত হয়। তাহলে সম্রাট অশোকের ধর্মপ্রচারের ফলে পালি ভাষা সর্বভারতীয় ভাষায় কিন্তু পরিণত হয়। তার আমলে ব্রাহ্মী ও খরেষ্টি লিপি ভারতের সর্বত্র প্রচলিত হয়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা বা পয়েন্ট এটা যে ব্রাহ্মী লিপি ও খরেষ্টি লিপি কিন্তু তিনি প্রচলন করেছিলেন এবং তার আমলে ভারতের সর্বত্র স্থানে কিন্তু প্রচলিত হয়েছিল। তারপরে দেখো ঐতিহাসিক স্মিথের মতে অশোক মানবজাতির প্রথম ধর্মগুরু। তাহলে অশোক মানবজাতির প্রথম ধর্মগুরু কে বলেছিলেন? ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ। তিনি অশোক মানবজাতির প্রথম ধর্মগুরু কথা তিনি বলেছিলেন। তারপর দেখো H.G. ওয়েলসের মতে ইতিহাসের পৃষ্ঠায় হাজার হাজার নরপতির মধ্যে অশোক একমাত্র উজ্জ্বল নক্ষত্র। কারণ অশোক তার সারা জীবনে যা কিছু করেছেন তা একমাত্র প্রজাদের মঙ্গলের উদ্দেশ্যেই করেছেন এবং অশোক যে একমাত্র উজ্জ্বল নক্ষত্র এই কথাটা H.G. ওয়েলস বলেছিলেন ঐতিহাসিক। কারণ তিনি ভারতীয় ভাষা, সাহিত্য, স্থাপত্য, ভাস্কর্যের ক্ষেত্রে তিনি সুদক্ষতার পরিচয় তিনি দিয়েছিলেন। ওয়েলফেয়ার স্টেট থেকে শুরু করে সব মনীষে পজামম, সব মানুষই আমার সন্তান,
বিভিন্ন ধরনের কথা এবং বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কাজ তিনি করেছিলেন। এই কারণে তিনি এই উপাধি বা ঐতিহাসিকগণ এই মন্তব্য করতে পেরেছিলেন। তারপর দেখো মৌর্য বংশের শেষ সম্রাট বৃহদ্রথ, এটা বৃহদ্রথ হবে। বৃহদ্রথকে হত্যা করে তার সৈন্যদক্ষ পুষ্যমিত্র শুঙ্গ মগধের সিংহাসনে বসে এবং মগধের শুঙ্গ বংশ প্রতিষ্ঠিত হয়। তাহলে মগধে মৌর্য বংশের পর শুঙ্গ বংশ আসে। কাকে হত্যা করে? মৌর্য বংশের শেষ সম্রাট বৃহদ্রথকে হত্যা করে তার সৈন্যদক্ষ পুষ্যমিত্র শুঙ্গ মগধের সিংহাসনে বসে এবং মগধের শুঙ্গ বংশ কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে মগধে শেষ সম্রাট কে ছিল? বৃহদ্রথ। তাকে হত্যা করে পুষ্যমিত্র শুঙ্গ বংশ প্রতিষ্ঠিত করে। তারপর দেখো আলেকজান্ডার সম্পর্কে বলা হচ্ছে 327 খ্রিস্টপূর্বাব্দে 30,000 সৈন্য সহ হিন্দুকুশ পর্বতমালা অতিক্রম করে ভারতে তিনি প্রবেশ করেন। তাহলে 327 খ্রিস্টপূর্বাব্দে 30,000 সৈন্য সহ হিন্দুকুশ পর্বতমালা অতিক্রম করে ভারতে প্রবেশ করে। এই আলেকজান্ডার গ্রিক দেশের রাজা ছিলেন। পরে আমরা দেখছি 326 খ্রিস্টপূর্বাব্দে তিনি সিন্ধু নদ অতিক্রম করে তক্ষশিলা রাজ্যে প্রবেশ করে এবং তক্ষশিলা রাজা বিনা যুদ্ধে তার কাছে আত্মসমর্পণ করেছিল। অনেকগুলো রাজাই তার কাছে বিনা যুদ্ধে আত্মসমর্পণ করেছিল, কিন্তু ঝিলাম ও চন্দ্রভাগা নদীর মধ্যবর্তী অঞ্চলের রাজা পুরু আলেকজান্ডারের সাথে বীরত্বের সাথে যুদ্ধ করে। তাহলে ঝিলাম ও চন্দ্রভাগা নদীর মধ্যবর্তী অঞ্চলের রাজা পুরু আলেকজান্ডারের সাথে বীরত্বের সঙ্গে যুদ্ধ করে এবং এই যুদ্ধ হিদাসপিস যুদ্ধ বা ঝিলামের যুদ্ধ নামে ইতিহাসে পরিচিত, কারণ তিনি বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছিলেন। বীরত্বের সঙ্গে যুদ্ধ করে তিনি যুদ্ধে বন্দীও হয়েছিলেন এবং শরীরে, আমি আগে বলেছিলাম, শরীরে 9টি স্থানে আঘাতপ্রাপ্ত বন্দী পুরু আলেকজান্ডারের কাছ থেকে যে তার সাহসাত্মক ব্যঞ্জনাত্মক যে ভঙ্গি, সেটা শুনে আলেকজান্ডার খুবই মুগ্ধ হয়েছিলেন এবং তার রাজ্য ফিরে দিয়েছিলেন, কিন্তু বর্ষত স্বীকার করে নিয়েছিলেন। এই পুরু বর্ষত স্বীকার করেছিলেন আলেকজান্ডারের কাছে। এই যুদ্ধ হিদাসপিস বা ঝিলামের যুদ্ধ নামে পরিচিত। ঝিলাম ও চন্দ্রভাগা নদীর মধ্যবর্তী অঞ্চলে রাজা পুরু আলেকজান্ডারের সাথে বীরত্বের সঙ্গে যুদ্ধ শুরু করে। আলেকজান্ডারের স্থল সেনাপতি, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। আলেকজান্ডারের স্থল সেনাপতির নাম ছিল সেলুকাস এবং নৌ সেনাপতির নাম ছিল নিয়ারকাস। তাহলে আলেকজান্ডারের স্থল সেনাপতির নাম ছিল সেলুকাস এবং নৌ সেনাপতির নাম ছিল নিয়ারকাস, মনে রাখবে। আলেকজান্ডার বিপাশা নদী পর্যন্ত অগ্রসর হয়, তারপর স্বদেশের দিকে ফিরতে বাধ্য হয়, কারণ সৈন্যদের বিরোধিতায়, সেনাবাহিনীর বিরোধিতায়, নিজস্ব সেনাবাহিনীর বিরোধিতায় স্বদেশের দিকে ফিরতে বাধ্য হয় এবং শেষে তিনি ব্যাবিলনে জ্বরে আক্রান্ত হয়ে মারা যান। রোগাক্রান্ত হয়ে 32 বছর বয়সে 323 খ্রিস্টপূর্বাব্দে তিনি ব্যাবিলনে তার মৃত্যু হয়। আলেকজান্ডার কে ছিলেন? আলেকজান্ডার ছিলেন ম্যাসিডন রাজ ফিলিপের পুত্র। ম্যাসিডন রাজ ফিলিপের পুত্র গ্রিক দেশে। গ্রিক ও রোমান শিল্পরীতির প্রভাবেই ভারতে কিন্তু গান্ধার শিল্পরীতি গড়ে ওঠে। তাহলে কোন কোন গ্রিক ও রোমান শিল্পরীতির প্রভাবে ভারতে গান্ধার শিল্প গড়ে উঠেছিল? তারপরে দেখো চন্দ্রগুপ্ত মৌর্যের কাঠের প্রাসাদ, অশোকের স্তম্ভগুলো গ্রিক প্রভাবের ফল ছিল। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্যের যে কাঠের প্রাসাদ ছিল এবং অশোকের স্তম্ভ যেগুলো ছিল, সেগুলো কিন্তু গ্রিক প্রভাবের ফল বলে মনে করা হয়। তারপর দেখো ভারতীয় নাটকে যবনিকা বা পর্দার ব্যবহার গ্রিক প্রভাবের ফল। কি কি? ভারতীয় নাটকে যবনিকা, পর্দার ব্যবহার, যে নাটকের শেষে যে পর্দা বা যবনিকা ফেলা হয়, তা গ্রিক প্রভাবের ফল। তারপরে দেখো বৈদেশিক আক্রমণদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে, বিদেশি আক্রমণের মধ্যে ব্যাকটেরীয় গ্রিকদের মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য রাজা ছিল মিনান্দার বা মিলিন্দ। ব্যাকটেরীয় গ্রিক যারা ছিল, মৌর্যোত্তর যুগে যে সমস্ত বৈদেশিক আক্রমণ হয়েছিল, ব্যাকটেরীয় গ্রিকদের মধ্যে মিনান্দার বা মিলিন্দ ছিলেন
সর্বাপেক্ষা উল্লেখযোগ্য। তার রাজ্য সম্ভবত কাবুল, পাঞ্জাব, কাথিয়াবাড় পর্যন্ত বিস্তৃত ছিল। তার রাজধানী কি ছিল দেখে নিই। তার রাজধানী ছিল সাকল বা বর্তমানে শিয়ালকোট। তাহলে ব্যাকট্রিয় গ্রিকদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য রাজা ছিল মিনান্দার বা মিলিন্দ, এবং তার রাজধানী ছিল সাকল বা বর্তমান শিয়ালকোট। তারপরে দেখো বৌদ্ধ ধর্মাচার্য নাগসেনের কাছে তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন এই মিলিন্দ বা মিনান্দার, এবং বৌদ্ধ ধর্ম সম্পর্কে নাগসেনের কাছে তার যে প্রশ্ন, বিভিন্ন ধরনের বৌদ্ধ সম্পর্কে যে তিনি প্রশ্ন করেছিলেন তার উত্তর মিলিন্দ পঞ্চহ নামক গ্রন্থে লিপিবদ্ধ আছে। তার নাগসেনের যে মিলিন্দ পঞ্চহ গ্রন্থে নাগসেনের কাছে বৌদ্ধ ধর্ম সম্পর্কে মিলিন্দ যে প্রশ্ন করেছিলেন তা মিলিন্দ পঞ্চহ নামে পরিচিত। ভারতে শক রাজাদের মধ্যে শক যে শক্তি ছিল, শক রাজাদের মধ্যে প্রথম পরাক্রমশালী রাজা ছিল মহেশ বা মোগ। তাহলে ভারতের শক রাজাদের মধ্যে প্রথম পরাক্রমশালী রাজা কে ছিল? মহেশ বা মোগ। ভারতের শক রাজাদের মধ্যে প্রথম পরাক্রমশালী রাজা ছিলেন তিনি। তার উপাধি ছিল রাজা ধীরাজ। তার উপাধি কি ছিল? রাজা ধীরাজ ছিল তার উপাধি। তাহলে মহেশ বা মোগ এর উপাধি কি ছিল? রাজা ধীরাজ। তারপরে দেখো শক রাজারা ক্ষত্রপ বা মহাক্ষত্রপ উপাধি ধারণ করতেন। শক রাজারা কি ধারণ করতেন? ক্ষত্রপ বা মহাক্ষত্রপ উপাধি কিন্তু তারা ধারণ করতেন। এই সমস্ত উপাধি ভারতে রাজত্বকারী শক রাজারা অন্তত 5টি শাখায় বিভক্ত ছিল। 5টি শাখায় কিন্তু তারা বিভক্ত ছিল শক রাজারা। খাওরত, তার মধ্যে খাওরত ও কার্দমাক নামে 2টি শাখা কিন্তু খুবই উল্লেখযোগ্য ছিল শক রাজাদের। ভারতে যে 5টি বিভাগ ছিল তার মধ্যে খাওরত এবং কার্দমাক শাখা 2টি কিন্তু খুবই উল্লেখযোগ্য। এবং খাওরত বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন নহপান, এবং নাসিক ছিল তার রাজধানী। এই যে খাওরত বংশের শ্রেষ্ঠ রাজা ছিল নহপান, এবং নাসিক ছিল তার রাজধানী ছিল নাসিক। এবং কার্দমাক শাখার রাজধানী ছিল উজ্জয়িনী, এবং রুদ্রদমন ছিল এই বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি। তাহলে আগেরটা আমরা যেটা জানলাম, যেটা হচ্ছে খওরত বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন নহপান। খওরত বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন নহপান এবং নাসিক ছিল তার রাজধানী। এদিকে আমরা দেখতে গেলে কর্দমাক শাখার রাজধানী ছিল উজ্জয়িনী, এবং রুদ্রদমন ছিলেন এই বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি ছিলেন এই বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি। এবং জুনাগড় শিলালিপিতে রাজা রুদ্রদমনের কীর্তি কাহিনী কিন্তু বিবৃত আছে। তাহলে জুনাগড় শিলালিপি কার? রুদ্রদমন কোন শাখার উল্লেখযোগ্য রাজা, সর্বশ্রেষ্ঠ নরপতি? কর্দমাক শাখার। নহপান কোন রাজা? খওরত বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি। মনে থাকবে। তারপরে আসি মৌর্য যুগে হিন্দু সমাজে 2টি বৈশিষ্ট্য, বর্ণাশ্রম প্রথা ও চতুরাশ্রম প্রথা কিন্তু সুস্পষ্ট রূপ ধারণ করেছিল মৌর্য যুগে। এবং মৌর্য যুগে রাজার যে খাস জমি ছিল তাকে বলা হতো সীতা। মৌর্য যুগে যে রাজার খাস জমি ছিল তাকে কি বলা হতো? সীতা বলা হতো। এবং শাসন কার্যের অতিরিক্ত ব্যয় নির্বাহের উদ্দেশ্যে রাজা বলি বা অতিরিক্ত ভূমি রাজস্ব আদায় করতেন। এই যে বলি কর বা বলি রাজস্ব আদায় করতেন অতিরিক্ত ব্যয় নির্বাহের জন্য রাজা। এবং মৌর্য যুগে তাম্রলিপ্ত, সোপারা, কল্যাণ ও ভৃগুকচ্ছ ছিল উল্লেখযোগ্য বন্দর। তাহলে মৌর্য যুগে তাম্রলিপ্ত, সোপারা, কল্যাণ ও ভৃগুকচ্ছ উল্লেখযোগ্য বন্দর ছিল মৌর্য যুগে। তারপরে দেখো সম্রাট অশোক প্রায় 84,000 স্তূপ নির্মাণ করেছিলেন। সম্রাট অশোক কত হাজার স্তূপ নির্মাণ করেছিলেন? প্রায় 84,000 স্তূপ তিনি নির্মাণ করেছিলেন। এবং প্রস্তর নির্মিত এই স্তূপগুলো ছিল বিস্ময়ের বস্তু, একদম মানে নিখুঁত। এবং তার আমলে বৌদ্ধ ও আজীবক সন্ন্যাসীদের জন্য প্রচুর গুহা তিনি নির্মাণ করেছিলেন। এবং তার আমলে প্রচুর শিলাস্তম্ভ কিন্তু নির্মিত হয়েছিল। এবং যে স্তম্ভগুলো পাওয়া গেছে তা এতই মসৃণ যে কাঁচ বলে অনেকে কিন্তু ভুল করে থাকে এইগুলো। অশোকের আমলে সারনাথে আবিষ্কৃত সিংহ স্তম্ভ ছিল অতি বিখ্যাত। প্রাচীন যুগে প্রস্তর মূর্তিতে অতি বিখ্যাত ছিল সারনাথের সিংহ স্তম্ভ। মৌর্য যুগের এই যে পুরো শিল্পকে বলা হতো দরবারি শিল্প।
মৌর্য যুগে বিদেশি প্রভাব থাকলেও শিল্পের বিষয়বস্তু ছিল সম্পূর্ণভাবে ভারতীয়, ঠিক। এবং এই কারণে তার উদ্দেশ্য এবং আদর্শ অশোক কর্তৃক বেশি পরিকল্পিত হয়েছিল, এই কারণে একে দরবারি শিল্প বলা হয়ে থাকে। এরপরে আসছি দেখো কুষাণ সাম্রাজ্য এবং কুষাণরা ছিল, এই কুষাণ যে জাতি এরা ছিল ইউচি নামক এক যাযাবর জাতির শাখা। কুষাণরা ইউচি নামক এক যাযাবর জাতির শাখা ছিল তারা। পরবর্তীকালে 5টি শাখায় তারা বিভক্ত হয়ে পড়লেও শেষ পর্যন্ত কুষাণ যে শাখাটি ছিল সেটা কিন্তু সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে ওঠে। 5টি শাখায় বিভক্ত হয়ে পড়লেও কুষাণ শাখাটি বেশি শক্তিশালী হয়ে ওঠে এবং ভীম কোদফিসিস বা দ্বিতীয় কোদফিসিস ভারতে প্রথম কুষাণ সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। তাহলে ভীম কোদফিসিস বা দ্বিতীয় কোদফিসিস ভারতে প্রথম কুষাণ সাম্রাজ্য কিন্তু প্রতিষ্ঠা করেছিল ভীম কোদফিসিস বা দ্বিতীয় কোদফিসিস। তাহলে ভারতে প্রথম কুষাণ সাম্রাজ্য প্রতিষ্ঠা করে ভীম কোদফিসিস বা দ্বিতীয় কোদফিসিস। তিনি প্রচুর স্বর্ণমুদ্রা প্রবর্তন তিনি ভারতে করেছিলেন, প্রচুর স্বর্ণমুদ্রা তিনি প্রচলন করেছিলেন এবং তার রাজত্বকালে আর্থিক সমৃদ্ধির যুগ হিসাবে পরিচিত। এবং এই যুগের সমৃদ্ধি রোম এবং চীনের সাথে সম্পর্ক তুলনা করা যায়, এরকম সমৃদ্ধির যুগ ছিল তার যুগটা। তিনি ছিলেন শিবের উপাসক এবং তার অন্যতম উপাধি ছিল মহেশ্বর। তার অন্যতম উপাধি কি ছিল? মহেশ্বর ছিল তার অন্যতম উপাধি এবং তিনি 65 থেকে 75 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন এবং ভীম কোদফিসিসের পর তার প্রথম কনিষ্ক কুষাণ সাম্রাজ্যের সিংহাসনে বসেছিল। তাহলে ভীম কোদফিসিসের পর প্রথম কনিষ্ক কিন্তু কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠা সাম্রাজ্য সিংহাসনে বসে এবং কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট ছিলেন এই কনিষ্ক ছিল কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট। এই কনিষ্ক ত্রৈকূট, কলচুরি, চেদি অব্দ প্রবর্তন করেছিলেন। তাহলে ত্রৈকূট, কলচুরি, চেদি অব্দ প্রবর্তন করেছিলেন কে? কুষাণ সর্বশ্রেষ্ঠ সম্রাট কনিষ্ক। এবং তিনি 78 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন এবং শকাব্দে নামে এক অব্দ প্রচলন করেছিলেন। 78 খ্রিস্টাব্দকে তিনি স্মরণীয় করে রাখতে 78 খ্রিস্টাব্দ শকাব্দ নামে একটা অব্দ তিনি প্রচলন করেছিলেন। পুরুষপুর ছিল তার রাজধানী। কনিষ্কের রাজধানী কি ছিল? পুরুষপুর। তিনি চীন সম্রাট হোতির সেনাপতি প্যানচাওয়ের হাতে তিনি শোচনীয়ভাবে পরাজিত হয়েছিলেন। তারপরে দেখো তিনি কাশ্মীরে 4th বৌদ্ধ সঙ্গীতির সম্মেলনের আয়োজন করেছিলেন। কনিষ্ক 4th বৌদ্ধ সঙ্গীতের মহাসম্মেলনের আয়োজন করেছিলেন তিনি এবং এই সম্মেলনে মহাযান ধর্মমতের উত্থান ঘটে এবং মহাবিভাষা রচয়িতা হলো বসুবন্ধী কনিষ্ক যুগেই ছিল। কনিষ্কের আমলে ছিল মহাবিভাষা রচিত হয়েছিল এবং কে রচনা করেছিল? বসুবন্ধু। কবি, দার্শনিক, সঙ্গীতজ্ঞ পণ্ডিত অশ্বঘোষ, নাগার্জুন, বসুমিত্র, পার্শ্ব, মাথর, চরক, এজেসিলাস তার রাজসভা কিন্তু অলঙ্কৃত করতেন। তাহলে কবি, দার্শনিক, সঙ্গীতজ্ঞ পণ্ডিত অশ্বঘোষ, নাগার্জুন, বসুমিত্র, পার্শ্ব, মাথর, চরক, এজেসিলাস এই সমস্ত সঙ্গীত পণ্ডিতজ্ঞ, দার্শনিক, কবি এরা কিন্তু রাজসভা অলঙ্কৃত করতেন কনিষ্কের। কনিষ্ক সময়কালে মথুরা খুব ইম্পর্টেন্ট, মথুরা, সারনাথ, অমরাবতী ও গান্ধার এই 4টি স্থানে পৃথক পৃথক শিল্পরীতির উদ্ভব ঘটে। পরীক্ষায় কিন্তু বারবার আসে যে 4টি পৃথক স্থানে শিল্পরীতির উদ্ভব ঘটে কার আমলে? কনিষ্কের আমলে। কোথায়? মথুরা, সারনাথ, অমরাবতী ও গান্ধার। মথুরা, সারনাথ, অমরাবতী ও গান্ধার এই 4টি স্থানে পৃথক পৃথক শিল্পরীতির বিকাশ ঘটেছিল কনিষ্কের সময়কালে। আমি বারবার বলছি যে আমাদের ক্লাসে ডেসক্রিপটিভ ক্লাস ধৈর্য সহকারে ক্লাসটা করবে এবং প্রতিটা পয়েন্টেই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো প্রশ্ন কিন্তু এইসব জায়গা থেকে হয়। সুতরাং ইতিহাসের বেস যদি ক্লিয়ার করতে হয়, ইতিহাসের বেস যদি গড়ে তুলতে হয়, তাহলে আমাদের এই ক্লাসগুলো অবশ্যই দেখবে। ক্লাসে কিছু কিছু গুরুত্বপূর্ণ সমস্ত পয়েন্টই, সমস্ত স্লাইডে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। ক্লাস মিস করলে কিন্তু তুমি ওই চ্যাপ্টার বা ওই জায়গাগুলো কিন্তু তুমি মিস করে গেলে। তারপরে দেখো ভারতের স্বর্ণমুদ্রা ও শকাব্দের প্রবর্তক কুষাণরা। ভারতের স্বর্ণমুদ্রা ও শকাব্দের প্রবর্তক ছিল কুষাণরা। কুষাণ রাজারা বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক হওয়া সত্ত্বেও পরম ধর্মসহিষ্ণু ছিলেন এবং বিখ্যাত রেশমপথ বা সিল্ক রুট
কিন্তু কুষাণ সাম্রাজ্যের মধ্য দিয়েই ছিল, বিখ্যাত সিল্ক রুট বা কুষাণ সাম্রাজ্যের মধ্য দিয়েই ছিল। তারপরে দেখো আমরা এই যে মৌর্য যুগের শেষ পর্যন্ত যে আলোচনা করলাম বা তার কিছু বৈদেশিক আক্রমণও আমরা আলোচনা করেছি, সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসা সেগুলো কিন্তু আজকে আবার আমরা কিছু প্র্যাকটিস করে নিই। দেখো, মেগাস্থিনিস রচিত ইন্ডিকা গ্রন্থ থেকে কোন বংশের ইতিহাস জানা যায়? কোন বংশের ইতিহাস জানা যায় মেগাস্থিনিস রচিত ইন্ডিকা গ্রন্থ থেকে? কোন বংশের ইতিহাস জানা যায়? সবাই উত্তর করবে এবং চেষ্টা করবে বলার। দেখো উত্তর কি হবে? উত্তর হবে মৌর্য বংশের জানা যায়, কারণ মেগাস্থিনিস সেলুকাসের দূত ছিল এবং চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় এসেছিলেন। তারপরে দেখো, মৌর্য শাসনকালে গুজরাটে যে কৃত্রিম জলাধারটা নির্মিত হয়েছিল সেটি কোনটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, মৌর্য শাসনকালে গুজরাটে যে কৃত্রিম জলাধারটি নির্মিত হয়েছিল তা কোনটি? সবাই উত্তর করবে। মৌর্য শাসনকালে গুজরাটে যে কৃত্রিম জলাধারটি নির্মিত হয়েছিল তা কোনটি? তা উত্তর হবে, দেখো উত্তর হবে সুদর্শন। সুদর্শন হ্রদটি খনন করা বা জলাধারটি নির্মাণ করা হয়েছিল। তারপরে দেখো, নিচের কে দেবনাম প্রিয় নামে পরিচিত ছিল? নিচের কে দেবনাম প্রিয় নামে পরিচিত ছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেবনাম প্রিয় নামে পরিচিত, দেবতাদের প্রিয় নামে পরিচিত ছিল কে? উত্তর কি হবে? অশোক। অশোক ছিল দেবনাম প্রিয় নামে পরিচিত ছিল। তারপরে দেখো, কে ধননন্দকে পরাজিত করে মৌর্য বংশ প্রতিষ্ঠা করে? আমি বারবার আলোচনার সময় বলে দিয়েছি যে একটা বংশ যখন শেষ হচ্ছে আর একটা বংশ যখন শুরু হচ্ছে, এর মাঝখানের যে গ্যাপে কে কাকে পরাজিত করে, শেষ শাসক কে ছিল, প্রথম শাসক কে ছিল, এই জিনিসগুলো মনে রাখবে। কে ধননন্দকে পরাজিত করে মৌর্য বংশে প্রতিষ্ঠা করে? উত্তর কি হবে? দেখো উত্তর হবে চন্দ্রগুপ্ত। অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু ধননন্দকে পরাজিত করে 324 খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে বসে। বিখ্যাত সাঁচি স্তূপ, সাঁচি স্তূপ কে নির্মাণ করেছিল? বিখ্যাত সাঁচি স্তূপ কে নির্মাণ করেছিল? অশোক, অজাতশত্রু, চন্দ্রগুপ্ত মৌর্য নাকি শশাঙ্ক? কে করেছিল বিখ্যাত সাঁচি স্তূপ নির্মাণ? উত্তর কি হবে? দেখো উত্তর হবে অশোক। অশোক সাঁচি স্তূপ নির্মাণ করেছিলেন এবং 84,000 স্তূপ কিন্তু তিনি নির্মাণ করেছিলেন। বিখ্যাত সারনাথের সিংহস্তম্ভ কিন্তু তিনি নির্মাণ করেছিলেন। তারপরে দেখো, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কে ভারতে এসেছিলেন? ফাহিয়েন, মেগাস্থিনিস, হিউয়েনসাং, স্ট্রাবো কে এসেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে ভারতে কে এসেছিলেন? উত্তর কি হবে? উত্তর হবে দেখো মেগাস্থিনিস। মেগাস্থিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে ভারতে এসেছিলেন সেলুকাসের দূত হিসাবে। তারপর দেখো, অশোক কোন বংশের, কোন রাজবংশের রাজা ছিলেন? পরীক্ষায় যখন প্রশ্ন আসে তখন এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খুবই বেশি গোলায়, কারণ ইতিহাস যখন দেখবে কিছুটা এগিয়ে যাচ্ছি তখন এই অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য কোন বংশের রাজা ছিল সেগুলো গুলিয়ে যাচ্ছে। ওই জন্য বারবার প্র্যাকটিস এবং ক্লাসগুলো দেখবে, তোমাদের অবশ্যই মনে থাকবে অশোক কোন রাজবংশের রাজা ছিলেন। অশোক ছিলেন মৌর্য বংশের রাজা। মৌর্য বংশের রাজা, উল্লেখযোগ্য রাজা ছিলেন অশোক। তারপর দেখো, কলিঙ্গ যুদ্ধের পর অশোক কোন ধর্ম গ্রহণ করেছিলেন? আমি বারবার বলেছিলাম কলিঙ্গ যুদ্ধের দয়া নামক যে নদীর তীরে হয়েছিল, সেখানে কলিঙ্গ যুদ্ধের পর অশোকের মধ্যে এক বিরাট পরিবর্তন আসে। সেখানে কোন ধর্ম তিনি গ্রহণ করেছিলেন কলিঙ্গ যুদ্ধের পর? উত্তর কী হবে? দেখো বৌদ্ধ ধর্ম তিনি গ্রহণ করেছিলেন কলিঙ্গ যুদ্ধের পর। তারপরে দেখো, মৌর্য শাসক যিনি তার আদেশ লিপিতে পিয়দর্শী নামটি বা উপাধিটি ব্যবহার করতেন তিনি কে? বিম্বিসার, চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক নাকি বৃহদ্রথ? কে ব্যবহার করতেন? দেখো উত্তর হবে অশোক প্রিয়দর্শী নামের ব্যবহার তিনি করতেন। তারপর দেখো, চাণক্য কার প্রধান পরামর্শদাতা ছিলেন? চাণক্য কার প্রধান পরামর্শদাতা ছিলেন? চাণক্য চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধান পরামর্শদাতা ছিলেন এবং তার গুরু ছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্যকে তক্ষশিলা নিয়ে গিয়ে বিভিন্ন যুদ্ধবিদ্যায় পারদর্শী করে ধননন্দকে পরাজিত করে মৌর্য বংশ প্রতিষ্ঠা করে এই চাণক্যের সহায়তায়। তারপরে দেখো, মৌর্য বংশের পর মগধে কোন রাজবংশ রাজত্ব করে? মৌর্য বংশের পর মগধে কোন রাজবংশ রাজত্ব করেছিল?
উত্তর হবে কি দেখো, শুঙ্গ বংশ রাজত্ব করেছিল। তারপর দেখো বুদ্ধদেব ও মহাবীর কোন রাজ্যে জন্মগ্রহণ করে? এটা আগের দিনের HW। বুদ্ধদেব ও মহাবীর কোন রাজ্যে জন্মগ্রহণ করেছিল? আগের দিনের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়েছিলে বুদ্ধদেব মহাবীর কোন রাজ্যে জন্মগ্রহণ করে, অনেকে ঠিক লিখেছে। উত্তর কি হবে দেখো, উত্তর হবে ব্রিজি রাজ্যে কিন্তু জন্মগ্রহণ করেছিল। আজকের যেটা HW থাকবে সেটা হচ্ছে চাণক্য অপর কি নামে পরিচিত ছিলেন। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে চাণক্য অপর কি নামে পরিচিত ছিল, রাজশেখর, তেজস্বী, কৌটিল্য নাকি বাদশাহন। অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং উত্তর করার চেষ্টা করবে। পরের দিন এই HWটাই আমি উত্তর বলে দেব। ইতিহাস ক্লাস এইভাবে ধারাবাহিকভাবে চলবে এবং পরীক্ষার আগে আগে আমরা চাইছি যে ইতিহাসের বেসগুলো তোমাদের একদম ক্লিয়ার করে দিতে। এই কারণে আমাদের কিন্তু এই প্রয়াস। তোমরা অবশ্যই চ্যানেলের পাশে থাকবে এবং চ্যানেলটাকে অবশ্যই ফলো করবে এবং অবশ্যই তোমরা ক্লাসগুলো পরপর দেখবে। আমাদের ইউটিউবে ইতিহাস ক্লাসের প্লেলিস্ট করা রয়েছে, সেখানে পরপর ক্লাসগুলো চলবে, সেখানে অবশ্যই দেখে নেবে। এবং বারবার ক্লাসগুলো আমি বারবার বলছি এই কারণে যে এই যে তথ্য বা ইনফরমেশান এইগুলো কিন্তু তোলা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সোর্স থেকে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো এবং সমস্ত পরীক্ষার উপযোগী করে কিন্তু এই ইতিহাস ক্লাস ধারাবাহিকভাবে চলছে। এছাড়া আমাদের চ্যানেলের সহজী স্টাডি চ্যানেলের টেলিগ্রাম যে গ্রুপ লিংক সেটা আমাদের ডেসক্রিপশন বক্সে রয়েছে, তোমরা অবশ্যই সেখানে জয়েন হয়ে যাবে। সেখানে ক্লাসের রুটিন, বিভিন্ন PDF সেখানে কিন্তু অবশ্যই তোমরা পাবে। চলো আজকে এ পর্যন্ত, আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আজ থেকে